আচ্ছা, একটা কোম্পানির পরিচালন ব্যয় বা যাকে আমরা ওপেক্স বলি, সেটা তো তার আর্থিক স্বাস্থ্যের একটা বড় ইন্ডিকেটর, তাই না? কিন্তু ফিন্যান্সিয়াল স্টেটমেন্টে যে সংখ্যাটা আমরা দেখি, সেটাই কি সব, নাকি এর পেছনেও কোনো গল্প আছে? চলুন, আজ আমরা ঠিক এটাই খুঁজে বের করব। দেখব কিভাবে একটা কোম্পানির আসল খরচটা বের করা যায়, মানে সেই খরচগুলো যা হয়তো প্রথম নজরে চোখেই পড়ে না। আর এই খোঁজের শুরুটাই হবে একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। একটা ব্যবসা চালাতে প্রতি মাসে ঠিক কত খরচ হয়? দেখুন, প্রশ্নটা শুনতে সহজ হলেও উত্তরটা কিন্তু অতটা সোজাসাপটা না। কারণ একটা বিল পেমেন্ট করা আর একটা খরচ হওয়া, এই দুটো কিন্তু এক জিনিস নয়। আর এই পার্থক্যটাই প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়। তো আজকে আমরা কি দেখব? প্রথমে বুঝে নেব পরিচালন ব্যয় জিনিসটা কি। তারপর এর একটা সাধারণ হিসাব দেখব। এরপর দেখব কেন টাইমিংটা এত জরুরি, কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্ট করা শিখব, আর সবশেষে আমরা আসল পরিচালন ব্যয়টা বের করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে এই যে আমরা বলছি পরিচালন ব্যয় বা অপারেটিং এক্সপেন্স, এটা আসলে কি আর কেনই বা এটা এত জরুরি? ওয়াল স্ট্রিট প্রেপ একে খুব সহজভাবে ব্যাখ্যা করেছে। পরিচালন ব্যয় হল সেই সব পরোক্ষ খরচ যা ছাড়া একটা কোম্পানি তার দিনের পর দিন কাজ চালিয়ে যেতে পারবে না। মানে ধরুন, একটা ব্যবসাকে চালু রাখতে যা যা লাগে, একে আমরা বলতে পারি ব্যবসার আলো জ্বালিয়ে রাখার খরচ। তো কি থাকতে পারে এই খরচের তালিকায়? যেমন ধরুন SG&A মানে সেলস, জেনারেল আর অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। তারপর আছে R&D মানে গবেষণা ও উন্নয়নের খরচ। এছাড়া কর্মীদের বেতন, অফিসের ভাড়া, মার্কেটিং, ইন্স্যুরেন্স, এই সবই কিন্তু পরিচালন ব্যয়ের অংশ। এগুলো ছাড়া তো ব্যবসা চলবেই না। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরে নিই আমাদের কাছে একটা কোম্পানির কিছু ডেটা আছে আর আমরা সেটার পরিচালন ব্যয় বের করব। তো স্ক্রিনে যে ডেটা দেখা যাচ্ছে, ধরুন এটা আমাদের উদাহরণ কোম্পানির। এদের রেভিনিউ আছে $125 মিলিয়ন, আর এদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে দুটো প্রধান পরিচালন ব্যয় দেখানো হয়েছে। একটা হলো SG&A, সেটা $20 মিলিয়ন, আর আরেকটা হলো R&D, সেটা $10 মিলিয়ন। এখন সবচেয়ে সহজ হিসাবটা কি? খুবই সিম্পল। এই দুটো খরচ মানে 20 মিলিয়ন আর 10 মিলিয়ন যোগ করে দিলেই হলো। তাহলে মোট পরিচালন ব্যয় দাঁড়ালো $30 মিলিয়ন। কিন্তু এখানেই প্রশ্নটা আসে, এটাই কি আসল খরচ, নাকি আমরা কিছু একটা মিস করছি? হ্যাঁ, ঠিক ধরেছেন। এখানেই গল্পের আসল টুইস্ট। এই সাধারণ হিসাবটা প্রায় সময় পুরো ছবিটা দেখায় না। কারণ অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় কখন একটা খরচ দেখানো হবে তার একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের ক্যাশ পেমেন্ট আর এক্সপেন্স, এই দুটোর পার্থক্যটা বুঝতে হবে। ধরুন আপনি আপনার ফোনের বিল 1 বছরের জন্য অ্যাডভান্স দিয়ে দিলেন। টাকাটা তো আপনার ব্যাংক থেকে আজই চলে গেল, কিন্তু খরচটা কি আজকের? না, খরচটা কিন্তু পুরো বছর ধরে হচ্ছে। অ্যাকাউন্টিংয়ের নিয়মটাও ঠিক এটাই বলে। খরচ তখনই রেকর্ড করা হয় যখন সেটার সুবিধাটা নেওয়া হয়, টাকাটা যখন দেওয়া হলো তখন নয়। টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির এই কথাটা অ্যাকাউন্টিংয়ের একটা খুব জরুরি নীতি তুলে ধরে, যেটাকে বলা হয় ম্যাচিং প্রিন্সিপাল। মানেটা খুব সহজ, যে আয়টা দেখানোর জন্য যে খরচটা হয়েছে দুটোকে একই সময়ে দেখাতে হবে। আর ঠিক এই কারণেই আমাদের ওই সাধারণ হিসাবটায় কিছু অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় করতে হয়। তো এবার আমরা সেই মূল অ্যাডজাস্টমেন্টগুলো নিয়েই কথা বলবো। চলুন দেখি কিভাবে আমরা একটা আরও সঠিক চিত্র পেতে পারি। প্রথম অ্যাডজাস্টমেন্টটা হলো প্রিপেইড এক্সপেন্স বা অগ্রিম খরচ। ঠিক যেমনটা একটু আগে ইন্স্যুরেন্সের উদাহরণে বলছিলাম। ধরুন একটা কোম্পানি পুরো বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়াম একবারে দিয়ে দিল। এই পুরো টাকাটা কিন্তু 1 মাসের খরচ দেখানো যাবে না। অ্যাকাউন্টিংয়ে প্রথমে এটাকে একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে দেখানো হয়। তারপর যত সময় যায় প্রতি মাসে এর একটা অংশকে খরচ হিসেবে দেখানো হয়। এরপর আসছে ব্যাড ডেট এক্সপেন্স বা কুড়িন ব্যয়। আচ্ছা, যখন কোনো কোম্পানি বাকিতে জিনিস বিক্রি করে, তখন তো একটা ঝুঁকি থেকেই যায়, তাই না? যে কিছু টাকা হয়তো আর পাওয়াই যাবে না। এই যে টাকাটা পাওয়ার সম্ভাবনা নেই, এটাকেও কিন্তু একটা পরিচালন ব্যয় হিসেবে ধরতে হয়। আর এই স্লাইডের ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। ব্রাউন কাউ ডেরির উদাহরণটা যদি দেখি, যে বিলগুলো এখনও ডিউ হয়নি সেগুলোর মাত্র 2% ফেরত না পাওয়ার সম্ভাবনা। কিন্তু যে বিলগুলো 120 দিনেরও বেশি পুরনো, সেখানে ঝুঁকিটা বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 30%। তো এভাবেই একটা আনুমানিক হিসেব করে মোট কুড়িন ব্যয়টা বের করা হয়। আমাদের তৃতীয় অ্যাডজাস্টমেন্টটা হলো প্রাথমিক ব্যয়। মানে একটা কোম্পানি যখন শুরু হয় তখন তো অনেক খরচ থাকে, তাই না? যেমন ধরুন রেজিস্ট্রেশন ফি, আইনি খরচ, এইসব।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোর্স অনুযায়ী এই খরচগুলোকে কিন্তু একবারে দেখানো হয় না, এগুলোকে কয়েক বছর ধরে একটু একটু করে খরচ হিসেবে দেখানো হয়, যেটাকে বলে রাইট অফ করা। তো আমরা 3টা গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্ট শিখলাম। এখন আসল মজা, চলুন আমাদের সে আগের উদাহরণে ফিরে যাই এবং দেখি এই অ্যাডজাস্টমেন্টগুলো যোগ করার পর হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায়। মনে আছে তো আমাদের প্রাথমিক হিসাবটা ছিল $30 মিলিয়ন। আচ্ছা, এখন ধরুন ওই সময়ের জন্য আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দেখা যাক ফলাফলটা কি হয়। স্ক্রিনে দেখুন, আমাদের আগের সেই 20 মিলিয়ন SG&A আর 10 মিলিয়ন R&D তো আছেই, এর সাথে এখন যোগ হয়েছে ব্যবহৃত ইন্স্যুরেন্সের খরচ, কোঋণ ব্যয় আর প্রাথমিক ব্যয়ের যে অংশটা এই পিরিয়ডে রাইট অফ করা হয়েছে সেটাও। এই খরচগুলো কিন্তু আমাদের প্রথম হিসেবে একদমই ছিল না। আর এই সবগুলো যোগ করার পর নতুন মোট খরচটা কত দাঁড়ালো? $30.8 মিলিয়ন। ভাবুন একবার, আমাদের আগের হিসাব থেকে পুরো $8 লক্ষ বেশি। এটা কিন্তু কোনো ছোটখাটো পার্থক্য নয়, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? এই যে ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো, এগুলো আসলে একটা কোম্পানির খরচের আসল চিত্রটা তুলে ধরে, আর এর ফলেই একটা কোম্পানির সত্যিকারের আর্থিক অবস্থা আর পারফরম্যান্স বোঝা যায়। আমাদের আজকের আলোচনা তো এখানেই শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো শুধু পরিচালন ব্যয় নিয়ে কথা বললাম। আচ্ছা, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আর কোন কোন সংখ্যা আছে যা দেখে হয়তো মনে হয় একরকম, কিন্তু আসল গল্পটা হয়তো একদমই অন্যরকম? একটু ভেবে দেখবেন।